Okay, so thank you so much for joining with Unique Education Care organized by NSTU. So in our previous class, we actually discussed about some basic grammatical structures, and these grammatical structures are really very important for the students who want to planning for giving the IELTS exam. And that's why today we are also going to start our class, and today we also discuss about some grammatical structures which are really important for our IELTS exam and for taking preparation for the IELTS exam. Okay, so গতদিন আমরা আমাদের ক্লাসে খুবই বেসিক স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলছিলাম, যেমন পার্সিভ স্পিচ, জিরান্ড এন্ড ইনফিনিটিভ। সো অ্যাজ আমি এর আগের ক্লাসে আপনাদেরকে বলেছি যে আমাদের ক্লাসগুলোকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য সবাইকে ক্লাসে পার্টিসিপেট করতে হবে এন্ড আমার সাথে কোঅপারেট করতে হবে। ওকে, আদারওয়াইজ ক্লাসগুলো কিন্তু বোঝাটা কঠিন হবে। আমরা সেভাবেই পার্টিসিপেটরি ক্লাস নিব ইনশাআল্লাহ। ওকে, সো আমরা যদি একটু শুরু করি। আচ্ছা, আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারস যেগুলো লাগবে তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ। আচ্ছা, ফ্রেজ এন্ড ক্লজ কাকে বলে একটু কে বলতে পারবেন, একটু বলেন তো। ফ্রেজ এন্ড ক্লজ কাকে বলে? ফ্রেজ কে হচ্ছে পারবেন? যে মানে গ্রুপ অফ ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট বা ভার্ব থাকবে না আর কি। আর রাইট, ক্লজ হচ্ছে যে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে। ওকে, রাইট। ক্লোজ হচ্ছে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, মানে ফাইনিট ভার্ব থাকবে, আর ফ্রেজের মধ্যে কোনো কিছু থাকবে না, সাবজেক্টও থাকবে না, কোনো ফাইনিট ভার্বও থাকবে না। আচ্ছা আচ্ছা, আর কেউ? গ্রেট, আপনারা দুইজনই চমৎকার বলেছেন। আর কেউ আছেন একটু, আর অন্য কিছু মনে হয় কিনা কারো কাছে? ওকে, অলরাইট। দুইজন ভাই বলেছেন, আপনারা খুবই চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন এবং ঠিক বলেছেন। তারপর আমরা আর একটু কনফার্ম হই। ফ্রেজ, ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রেজ। ফ্রেজ হওয়ার কন্ডিশন হচ্ছে চারটা। ফ্রেজ হওয়ার কন্ডিশন কয়টা? চারটা। শুরুতে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। শুরুটা কি? গ্রুপ অফ, এটাই তো নাকি? আচ্ছা, গ্রুপ অফ ওয়ার্ডস মানে হচ্ছে একটা শব্দ নাকি? না, অনেকগুলো শব্দ। অনেকগুলা বলতে কত? 15, 20, 100 কেমন বলেন তো? আচ্ছা, একটা গ্রুপ হওয়ার জন্য কতজন, মানে দুই বা ধরেন একটা ততোধিক। মানুষ, তাহলে এটা দুই বা ততোধিক না, একের অধিক। কত অধিক? একের অধিক একের অধিক। বলে গ্রুপ অফ ওয়ার্ডস। ওকে, এরপরে কি থাকবে? একটা মিনিং থাকতে হবে। কি থাকতে হবে? মিনিং। মিনিং থাকতে হবে। একটা সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে
এটা অপশনাল, একটা সাবজেক্ট। আর একটা হচ্ছে অ্যাবসেন্স অফ ফিনিট ভার্ব। তাহলে কন্ডিশন কয়টা পাইলাম? 4টা। 4টা। ওকে, আচ্ছা। তাহলে একটা ফ্রেজের মধ্যে সাবজেক্ট থাকতেও পারে, সুতরাং সাবজেক্ট থাকবে না, এটা ফ্রেজের কন্ডিশনের মধ্যে পড়বে না। ওকে, এখন আসেন আমরা একটা উদাহরণ দিই। যে আপনি তো বললেন গ্রুপ অফ ওয়ার্ডস, মিনিং থাকবে, সাবজেক্ট থাকতেও পারে, আর কি ফাইনাইট ভার্ব থাকা যাবে না। ছোটবেলা থেকে আমরা খুব চমৎকার এবং সবাই এই ফ্রেজটা পড়েছি, তাই না? বেড অফ রোজেস পড়েছি, আমরা কি পড়েছি? জি স্যার। আচ্ছা বলেন তো, বেড অফ রোজেস এটার মানে কি? হুম, এতগুলো স্টুডেন্ট কেউ পারেন না নাকি, না বলতেছেন বেড না? অফ রোজেসের বেড অফ রোজেসের মানে হচ্ছে পুষ্পসজ্জা। পুষ্পসজ্জা, ইয়েস। আমরা বলি না লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, মানে কি জীবনটা ফুল বিছানো, বিছানার মতো নয়, তাই না? বা এরকম সামথিং। আচ্ছা প্রথমত আসেন, প্রথম কন্ডিশনের সাথে মিলে এটা কি গ্রুপ অফ ওয়ার্ডস? জি ফার্স্ট স্যার। কন্ডিশনের সাথে মিলে কিনা? মিলে। জি আচ্ছা স্যার। এরপরে আসেন, মিনিং আছে? হ্যাঁ, আছে, অর্থ আছে। এটা সাবজেক্ট? না আছে। স্যার। আচ্ছা ওকে, আমরা ধরে নিলাম সাবজেক্ট নাই। আচ্ছা এখন আসেন, কোন ভার্ব পাচ্ছেন এর মধ্যে? দেখেন তো আমরা একটু পার্সুয়েস পিসের মধ্যে ফাংশনে না স্যার, এখানে কোনো ভার্ব নেই। কোনো ভার্ব নাই, গ্রেট। তাহলে যখন কোনো ভার্ব নাই, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা মিনিং আছে, so এটা হচ্ছে কি ফ্রেজ। Phrase। এখন আমি বললাম রোজেস, এখানে আমি এটা আগে দিই, রোজেস অফ বেড, এটা কি ফ্রেজ? হুম, এটা কি ফ্রেজ? কারো কাছে কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে না। ওটা আচ্ছা স্যার এটার ইনকারেক্ট কারণ মনে কি? হচ্ছে। এটার কারণ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড আছে, এখানে কোনো ভার্ব নেই, সাবজেক্টের অনুপস্থিতি আছে, কিন্তু সমস্যা কোথায়? মিনিং নাই। মিনিং হচ্ছে না। মিনিংটা Yes, মানে এটার মিনিং হচ্ছে না। সুতরাং গ্রুপ অফ ওয়ার্ডস হলেও হবে না, ফাইনাইট ভার্বের অনুপস্থিতি থাকলেও সাবজেক্ট না থাকলেও হবে না, এখানে আবার একটা কি লাগবে? মিনিংও মিনিং লাগবে। থাকবে। আচ্ছা এখন যদি কোনোভাবে ফাইনাইট ভার্ব চলে আসে তখন কি, এটা জানা আছে নি আপনাদের? তাহলে স্যার ওটা ক্লজ হয়ে যাবে। গ্রেট, তখন এটা কি হবে? ক্লজ হয়ে যাবে। যেমন আমরা একটু যদি আসি, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একই জিনিস, গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ, সেকেন্ড হচ্ছে কি থাকবে? সাবজেক্ট থাকতে হবে, সেখানে কি থাকতে হবে? সাবজেক্ট। অর্থ হচ্ছে একটা মিনিং থাকতে হবে, কি থাকতে হবে? মিনিং। এরপর হচ্ছে প্রেজেন্স অফ ফাইনাইট ভার্ব বলেন বা ফিনিট ভার্ব বলেন, যে যেটাই বলেন, এটা থাকতে হবে, রাইট? তাহলে বেসিক পার্থক্যটা কি হইলো? গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে
মানে একগুচ্ছ শব্দ থাকবে, অর্থাৎ একের অধিক ওয়ার্ড থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা মিনিং থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা হচ্ছে ক্লজ। এটা কি ক্লজ। ক্লজ? ছোট থেকে ক্লজ মানে কি শিখেছেন? আমরা কি শিখেছি বলেন তো? ক্লজের বাংলা মানে কি? বাক্যাংশ। বাক্যাংশ। ইয়েস, এক্সাক্ট। তার মানে হচ্ছে কি বাক্যের একটা অংশ, মানে পুরো বাক্য না, নাকি? আমরা এটা শিখেছি না ভাইয়া ছোটবেলা থেকে? কি হলো, আপনারা রেসপন্স করেন না কেন? সমস্যা কি? মানে আমার কথা কি জি স্যার। আপনাদের বুঝতে সমস্যা জি। হয়? মানে আমার ভাষা বুঝেন না? মানে আমার কথা বুঝতে, যেমন নোয়াখালী, চট্টগ্রাম বা সিলেট এলাকার মানুষের মধ্যে, মানে যারা এই এলাকার মানুষ তাদের আঞ্চলিক ভাষা বুঝতে প্রবলেম হয়। অনেক সময় অনেকেই বুঝতে পারে না। বরিশালের মানুষের ভাষা অনেকের বুঝতে কষ্ট হয়। আমার ভাষা কি সেরকম কোনো কিছু মনে হয় কিনা? এরকম কোনো সমস্যা হচ্ছে? না স্যার। না না স্যার। স্যার। না। জি না স্যার। আচ্ছা, আমার বাসা হইতেছে ঝিনাইদহ। কোথায়? ঝিনাইদহ। প্রমিত বাংলা ভাষার উৎপত্তি কোথায় হয়েছে বলেন? সবসময় যশোর। ইউনিভার্সিটি। হ্যাঁ, কুষ্টিয়া এবং ঝিনাইদহ যশোর এলাকায়, তাই না? বৃহত্তর যশোর। সো আই এম দ্য ম্যান অফ ঝিনাইদহ, এন্ড দ্যাটস ওয়াই আই থিংক আমার ভাষা বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আর ভাষায় মাঝে মাঝে দেখবেন যে কিছু আঞ্চলিক, বিভিন্ন অঞ্চলের দু একটা টান আছে, যেমন আমার কথার মাঝে মাঝে শুনবেন যে বুঝছেন নি, হ্যাঁ, বা এরকম আরো অনেক কথাবার্তা আছে। তো এইগুলা হচ্ছে, এইগুলা যে হইছে এগুলা মূলত দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন এলাকার মানুষের সাথে ওঠা বসা থাকার কারণে দু একটা এদিক ওদিক হইতে পারে, কিন্তু আমার ওভারঅল ভাষা বুঝতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো আই থিংক আমার সাথে আপনারা কোঅপারেট করবেন। এন্ড আপনারা এখানে সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর এই জিনিসগুলো আই নো যে আপনারা সবাই জানেন। শুধু আমার সাথে কোঅপারেট করবেন। আমি আগে আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু গ্রামার শিখাচ্ছি না আপনাদেরকে। আমি জাস্ট রিভাইজ করছি। আই নো ইউ নো এভরিথিং। আপনি সবকিছু জানেন। সো দ্যাটস ওয়াই আমার সাথে একটু কোঅপারেট করবেন, আমরা দ্রুত আগাইতে পারবো। আর আমার যদি একটা জিনিস তিনবার জিজ্ঞেস করতে হয় তো খারাপ দেখায় নাকি? জি। জি। আচ্ছা, এখন আসেন তাহলে ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে, বেসিক পার্থক্য আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, মিনিং থাকবে, ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট মাস্ট বি থাকবে। কারণ থাকবে। ফাইনাইট ভার্ব অর্থাৎ ভার্বের ফাংশন করে কে? সাবজেক্ট। ভার্বকে ফাংশনিং করে কে? আমরা গতদিন বলছিলাম যে কাজ করে, এটা কে করে? সাবজেক্ট সাবজেক্ট। করে। আমরা তো আপনি যদি সেন্টেন্স মানে একটা ক্লজ হইতে হয়, একটা ভার্বের ফাংশন যদি আপনাকে এনশিওর করতে হয়, তাহলে তো অবশ্যই এটা কি লাগবে? সাবজেক্ট লাগবে, রাইট? ওকে। জি। আচ্ছা, এখন আসেন তো, আই ইট, এটা কি কোনো ক্লজ? আচ্ছা, উম, আই ইট এটা কি না। কোনো ক্লজ? না। ক্লজ না, ওকে। না। এটা ক্লজ না, এটার সাথে আপনার একমত কে কে? স্যার এটা ক্লজ। এটা ক্লজ ক্লোজ কেন স্যার। বলেন তো আপু? স্যার এখানে একটা সাবজেক্ট আছে, আর এই হুম। গ্রুপ অফ ওয়ার্ড বলতে আমি খাই, আর মানে তার ওকে, মানে ওয়ান অফ এ মিনিং, একটা অর্থ আছে। আর প্রেজেন্স অফ গ্রেট, ফাইনাইট ভার্ব, ইট খাওয়া, মানে ভার্বের উপস্থিতি আছে। আউটস্ট্যান্ডিং। তো এখানে তো দুইটা তো দুইটা আমরা ছোট থেকে যেটা শিখেছি যে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। এটা কোথা থেকে শিখেছি? এটা আমরা শিখেছি আহ সর্বোচ্চ ওই যে ইয়াতে আমরা অ্যাডভান্স গাইড পড়তাম ছোটবেলায়, আর পাঞ্জেরি ছিল, নবদূত ছিল, এই গাইড গুলো ছিল, আমাদের গ্রামার বই ছিল, তাই না? তো এই গ্রামার বইয়ে আমাদেরকে ক্লজ বলতে বাক্যাংশ শিখিয়েছে। আমাদের আহ, আমি তো ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম। তো আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন আজমল হায়দার খান নামের। তো উনি মানে এই
অ্যাডভান্স, নবদূত, পাঞ্জেরি এই গাইড গুলার কথা শুনলে বা এই ধরনের আনসার দিলে প্রচন্ড রেগে যেতেন। তো আমরা তখন বুঝতাম না ফার্স্ট ইয়ারে। তো এটা বুঝতে অনেক প্রবলেম হতো যে কি ব্যাপার স্যার, এত গাইড সারা বছর ধরে এটা পড়লাম, এখন এসে এই গাইড কয় যে সব ভুল। ঘটনা কি? ঘটনাটা আজকে প্রমাণ হইব, ঠিক আছে ভাই? দেখেন, ক্লজ মানে হচ্ছে কোনোভাবেই বাক্যাংশ নয়, ক্লজ মানে হচ্ছে বাক্য। ক্লজ মানে কি? বাক্য। 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 কিভাবে প্রমাণ হলো দেখেন, আই ইট, আমি খাই, এটা একটি পরিপূর্ণ বাক্য না? জি। জি স্যার। আচ্ছা, আমি যদি বলি আই ইট রাইস, আপনার কাছে মনে হচ্ছে যে ভাইয়া আই ইট আমি খাই, তাহলে তো কিছু একটা মনে হচ্ছে বাকি আছে, আমি কি খাই? আচ্ছা, আমি ওইটাও দিলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যের আর কোনো কিছু বাকি আছে? না। নাই। তাহলে এখন আসলে এটা ক্লজ কিনা আমরা একটু ফাংশনে দিই। প্রথমত হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস আছে, সাবজেক্ট আছে, মিনিং আছে, ফাইনাইট ভার্ব আছে। তাইলে কি আমাদের স্বীকার করতে কোনো সমস্যা আছে যে এটা একটা ক্লজ? না স্যার। না। সমস্যা স্যার নাই। তার এইখানে মানে আমরা তো বুঝলাম যে ক্লজ হুম, মানে হচ্ছে একটা লিখিত। বাক্য, পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্য। বাক্য। এইবার কথা হইতে পারে যে ভাইয়া তাহলে আমরা যেটা শিখছি সেটা কি, একটু বিস্তারিত কোন দেখি। এটা বিস্তারিত কমু। ফার্স্ট অফ অল হইতেছে কোন ক্লজ কয় প্রকার, এবার কোন দেখি। কে পারবো বলেন? ক্লজ ক্লজ 3 প্রকার: কত? গ্রেট, কি কি আপু দুই বলেন? প্রকার। প্রিন্সিপাল, কোঅর্ডিনেট এন্ড সাবঅর্ডিনেট or dependent clause. গ্রেট, মাশাআল্লাহ। প্রিন্সিপাল ক্লজ, রাইট, থ্যাংক ইউ আপু। দ্বিতীয়ত কি? সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। থার্ড, কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ। আচ্ছা, এখন আসেন প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, এটা কোন দেখি। প্রিন্সিপাল ক্লজ, আচ্ছা আমার ক্লাস কি আপনাদের বুঝতে খুব বেশি কমপ্লেক্স মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে? বুঝতে পারছেন কিনা ক্লাসটা ঠিকঠাক? একটা পূর্ণ অর্থ যেটা থাকবে স্যার। অর্থ তো যে সবগুলাই ক্লজটা থাকবে। আমি অন্য ক্লজের বলতেছি যে সাহায্যে ছাড়া প্রকাশিত হবে। হ্যাঁ, যে ক্লজ বা বাক্যাংশ নিজের অর্থের পরিপূর্ণতার জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, ওইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। গ্রেট। আর কেউ? আচ্ছা, আমি প্রিন্সিপাল আমি একটু ক্লজটা সহজ ভাবে বলি। হ্যাঁ, বলেন ভাই। প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে মানে একদম স্বাধীন আর কি, সিম্পল স্বাধীন, সেন্টেন্সের মতো। তো স্বাধীন মানে এই স্বাধীনতা আসলে কি? 24-এর আগের স্বাধীনতা নাকি 24-এর পরের স্বাধীনতা? মানে স্বাধীনতা তো আবার বিভিন্ন রকম হইতে পারে না ভাই? ডোন্ট মাইন্ড, আমি কিন্তু মাঝে জাস্ট আপনাদের সাথে একটু মাঝে মাঝে মজা করতেছি আর কি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, স্বাধীনতা যদি আমরা বলি তাহলে আবার বিষয়টা এমন আসে না যে ভাই কোন স্বাধীনতা, প্রথম স্বাধীনতা নাকি দ্বিতীয় স্বাধীনতা? হইতে পারে না? এরকম একটা প্রশ্ন জাগতে পারে কিনা? জি। ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক। যেহেতু এখানে স্বাধীনতা নিয়ে আবার প্রশ্ন জাগতে পারে, সুতরাং আমরা এমন ভাবে শিখবো যেটা আসলে মানে কোনো ধরনের প্রশ্ন থাকবে না, যেভাবে শিখলে খুব সহজ ভাবে। ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন একটা ক্লজ যেখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে বলেন তো ভাই? একটি মাত্র একটি মাত্র সাবজেক্ট, সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আচ্ছা বলেন তো, এইভাবে যদি শিখেন আপনার স্বাধীন কি পরাধীন, অন্যর উপরে নির্ভর করতেছে কি করতেছে না, এরকম কোনো কিছু আর বোঝা লাগবে? হুম, না।
সিম্পলি একদম সিম্পল, যেটা একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন আমরা একটু আগে দিলাম আই ইট রাইস, তাই না? এখানে সাবজেক্ট কয়টা? একটা একটি ভার্ব একটি একটি রাইস ভার্ব তো না, তো নাকি একাধিক ভার্ব নাই তো? না না। স্যার। হুম গ্রেট। এবার বলেন হুম আই ইট রাইস টু লিভ, মানে কি? আমি বেঁচে থাকার জন্য ভাত খাই। আমি ভাত খাই বেঁচে থাকার জন্য। গ্রেট। এখন কোন দিকে এখানে ভার্ব কয়টা? একটাই স্যার, ইট। কেন এই যে লিভ আছে, ভার্ব যে টু দুইটা, একটা ফাইনাল একটা নন ফাইনাল। টু লিভ থাকলে এটা ইনফিনিট হয়ে এটা ইনফিনিটিভ হয়ে গেছে, টু লিভ। ইনফিনিটিভ হয়ে গেছে, তার মানে এটা ভার্বের ফাংশন করছে, তাই না? ইয়েস। তাহলে মেইনলি একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, এখন যদি এখানে কোনো জিরান থাকে তাহলে কি হইব? তখন স্যার নাউনের আমি সাথে যদি আইএনজি বলি, যুক্ত হইতো। ওকে, আমি যদি বলি আই গো দেয়ার ফর ওয়াকিং, আই গো দেয়ার ফর ওয়াকিং, আমি সেখানে যাই হাঁটার জন্য। এখানে ফাইনাইট ভার্ব কয়টা? একটি একটা গো। কোনটা? গো। গো। গো ইয়েস। তার মানে এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ তাইলে প্রিন্সিপাল ক্লজ নিয়ে আর কোন ধরনের কোনো কনফিউশন আছে? নো স্যার না। ওকে, আচ্ছা। তাহলে আমি একটু আপনাদের কারো কারো কাছে একটু জিজ্ঞেস করি নাকি, তাইলে মনে হয় আমার জন্য একটু সুবিধা হয় যে কার কার বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহমিদুর রহমান ফাহিম, ক্যান ইউ হিয়ার মি ব্রাদার? আচ্ছা, ডিসকোয়ালিফাইড, মানে উনি অ্যাক্টিভ নাই। এস এম নাফিস রায়ান, ক্যান ইউ হিয়ার মি? দেখছেন অবস্থা? ইফতেখার হোসেন, শোনা যায় ভাইয়া? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যায়। প্রিন্সিপাল ক্লাস কাকে বলে একটু বলেন তো? আচ্ছা, আমি আসছি মাত্র, আমার একটু লেট হয়েছে তো। আচ্ছা আচ্ছা, ওকে। আব্দুল্লাহ মোহাম্মদ আলামিন, সরি। স্যার যেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে সেটাই প্রিন্সিপাল ক্লজ। গ্রেট, চমৎকার, মাশাআল্লাহ। ফয়সাল, ফয়সাল নামের একটা আইডি আছে, ASH221701 4। ফয়সাল, বলেন তো ক্লজ কাকে বলে ভাইয়া? মোটামুটি অনেকেই মনে হয় বাই দ্য ওয়ে, ঠিক আছে, সুতরাং ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে আর কি, হ্যাঁ, মাঝে মাঝে হুটহাট করে তার নামে ডাক পড়ে আর কি, বুঝছেন? সুতরাং ইউ শুড বি অ্যাক্টিভ। আচ্ছা, এবার আসেন সাবঅর্ডিনেট ক্লজ। এটা কাকে বলে তো? সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? এখানে দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল, একটা মানে সাবঅর্ডিনেট, এবং কনজাংশন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটা প্রকাশ করা হয় আর কি। সেটা বুঝছি, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা কাকে বলে? এই যে বললেন যে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ,
সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেটের জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে একটা প্রিন্সিপাল ক্লসের উপর, মানে যে শব্দটা শুনলে বা যে লাইনটা শুনলে আসলে আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেটা প্রিন্সিপাল ক্লসের উপর ডিপেন্ডেন্ট, ক্লিয়ার না। মানে যে আচ্ছা ক্লসটা নিজে আমি একটু সহজ করি। আচ্ছা, ডোন্ট মাইন্ড, আজকের পর থেকে ক্লজ মানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, যে এই ফাংশনটা আপনারা জানেন, এই ফাংশনটা একটু মাথা থেকে সাইড করে রাখবেন। হ্যাঁ, আপাতত আমার কথা মতো সাইড করে রাখেন। এই নির্ভর অনির্ভরতা দিয়ে ক্লজ চিনতে গিয়ে আমরা সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছি, তাই না? মানে কোনটা যে নির্ভর করে আর কোনটা যে করে না, অনেস্টলি আমি ছোটবেলা থেকে এটা নিয়ে খুব কনফিউজ থাকতাম আর কি। আপনাদের ক্ষেত্রে কি হয় জানি না, আমার ক্ষেত্রে খুব প্রবলেম হইতো আর কি, বুঝছেন? এই জন্য আমরা একটু সহজভাবে শিখবো। একটা হইতেছে কি, সাবঅর্ডিনেট ক্লজের ফাংশনটা হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। একদম সহজ। আমার কথা কি বুঝছেন ভাই? স্যার আবার বললে ভালো হতো। দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। কি দ্বারা যুক্ত হবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন কথা হইতেছে, তাহলে আপনি প্রমাণ দেন। দিতেছি প্রমাণ। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট। এখন কথা হইতেছে, আজকের পরে এই ক্লজ সম্পর্কে আপনাদের পুরা আইডিয়াটা চেঞ্জ হয়ে যাইবে। মানে এতদিন ধরে যা আপনি শিখতেন, এখন মনে হইব যে এতদিন এত জটিল শিখছি আর এই জিনিসটা এত সহজ জিনিস, কিন্তু আমরা শিখছি কি জটিল করে। আচ্ছা, দিস ইজ দ্য পেন, এটা কোন ক্লজ? শুধু দিস ইজ দ্য পেন। প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লস। কিভাবে চিনতেছি যে এটা প্রিন্সিপাল ক্লজ, বলেন তো? কারণ একটা স্যার এখানে সাবজেক্ট একটা আছে, একটা সাবজেক্ট ফিনিট এবং ভার্ব। একটা অবজেক্ট, একটা সাবজেক্ট এবং ভার্ব। ভার্ব আছে। ফাইনাইট ভার্ব আছে। গ্রেট, একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এরপরে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, একটা মিনিং আছে, রাইট? হুম। জি ইয়েস স্যার। স্যার। আবার আই লস্ট, এটা কোন ক্লজ? এটা কি কোনো ক্লজ কিনা আদৌ? সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ স্যার। না, আমি বলছি শুধু আই লস্ট, এটা একটা এটা কি? প্রিন্সিপাল ক্লস, এটা একটা মিনিং, প্রিন্সিপাল ক্লজ। মিনিং প্রিন্সিপাল দিতে ক্লজ। করতে। কেমনে বুঝতেছি প্রিন্সিপাল ক্লজ, বলেন তো ভাইয়া? স্যার গ্রুপ একটা অফ সাবজেক্ট ওয়ার্ড আছে আর এবং একটা মিনিং। একটা ফিনিট এবং ভার্ব ভার্ব আছে। আছে। গ্রুপ অফ ভার্ব আছে। ওয়ার্ড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, মিনিং আছে, নাকি? ইয়েস। জি জি, স্যার। তাহলে কনফিউশন তো নাই যে এটা প্রিন্সিপাল ক্লজ, রাইট? না স্যার। তাহলে ইয়েস। এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, যুক্ত হইলো কি দিয়া? সাবঅর্ডিনেট হুইচ কনজাংশন দিয়া। দ্বারা। হুইচটা হইতেছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এতদিন যে কইলেন যে ভাই সাবঅর্ডিনেটিং ক্লজে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তো তাইলে তো জিনিসটা একই হয়ে গেল। মানে সাবঅর্ডিনেট ক্লজে সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এটা কেমন একটা জিনিস হইলো না? মানে জিনিসটা কেমন দেখাইলো না, বলেন তো, এখানে শুনাইলো কেমন? এখানে একটা বিষয় একটু কনফিউজ, এখানে কি পুরো যে সেন্টেন্স আছে টোটাল, ওইটা পুরোটা কি সাবঅর্ডিনেট ক্লজ? কোনটা বলেন ভাই, বুঝি মানে নাই। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট, এই পুরোটা কি হুম, সাবঅর্ডিনেট ক্লজ? হ্যাঁ ডেফিনেটলি পুরাটা সাবঅর্ডিনেট ক্লজ। পুরাটা কি ঠিক আছে, সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ। এখন কথা হচ্ছে, কেমনে বুঝলাম যে এটা সাবঅর্ডিনেট ক্লজ? কারণ হইতেছে আমরা একটু আগেই বললাম দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবো, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হইবে। এখন একটা অনেক বড় ধরনের কোশ্চেন ভাই, হ্যাঁ। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? এটা কোশ্চেন না? জি স্যার। এখন কথা হইতেছে, আপনি যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন চিনেন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে এগুলো যদি জানেন, তাইলে কি আপনার এই ক্লজ চিন্তার কোনো প্রবলেম হইব, বলেন? না স্যার। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা। ওকে, জি সাবঅর্ডিনেটিং কনজাংশন জি। কোনগুলো আমরা সেটা এখন একটু
দেখি। ওকে, এবার এটা নোট নিবেন কিন্তু সবাই, হ্যাঁ, নোট নিবেন। দো, অলদো, ওকে। আচ্ছা, as if, as much as long as, ওকে। আচ্ছা, because, না না হয়েছিল, হ্যাঁ? ফুল হয়েছে, হ্যাঁ? চার্জ ফুল হয়ে গেছে। if less, এরপরে লেখেন, সবাই লেখেন, হ্যাঁ, লিখে নেবেন কিন্তু, unless, less unless, ওকে। এরপর হচ্ছে lest, lest, so that, ওকে। এরপর while, while, then, till, until, when, which, where, whenever, wherever। আচ্ছা, আরো কয়েকটা আছে, মোটা দাগে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এগুলা। দেখেন তো, এগুলো সব একটু পরিচিত পরিচিত লাগে না, আপন আপন লাগে দেখা? এগুলা কি জি অপরিচিত পরিচিত আপনাদের কিন্তু সবার কাছে? জি অনেকগুলা মুক্ত এগুলা ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, সুতরাং এগুলা একটু পড়ে লইতে হইব, বুঝছেন কিনা? এগুলা জি জি মুখস্থ করে লইতে হইব, ঠিক আছে? আচ্ছা, এইটা হইতেছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এই সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি আপনি কোথাও দেখেন এবং দুই পাশে যদি আলাদা দুইটা প্রিন্সিপাল ক্লজ দেখেন, তাহলে বুঝবেন এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা কি কনজাংশন? জি সাবঅর্ডিনেটিং সাবর কনজাংশন, ওকে। ইয়েস ওকে, এইবার আসেন কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে, এই সরি, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? তো দুটি প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেশন কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে অর্থাৎ ক্লজ বলে, যেমন একই as জিনিস, but হ্যাঁ, দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটাকে কি বলে? কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেটিং কনজাংশন এখন কি কি? and or but। and but or, ইয়েটো আছে, ঠিক আছে, ইয়েট এবং নর, এটাও কিন্তু, হ্যাঁ। তবে এইটা শুধুমাত্র and but or এগুলা বেশি ব্যবহৃত হয়, এই জন্য ছোট থেকে আমরা এটাই শিখছি যে and but or এটা মূলত কি কোঅর্ডিনেট কনজাংশন, এটা মূলত কি কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন আমি উদাহরণ দিন, ছোটবেলা থেকে আমরা যেটা পড়ছি যে হি ইজ পোর, পড়ছেন না? জি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাই না? দেখেন, হি ইজ পোর, এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আবার হি ইজ অনেস্ট, এটা কোন ক্লজ?
প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হইলো কি দিয়া? বাট একটা তারা কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন দিয়ে। তারা অর্থাৎ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হইলো। এটা হচ্ছে এখন একটা কোঅর্ডিনেট ক্লজ, রাইট? আচ্ছা এখন বলেন তো তাইলে Yes. আমার কি ক্লজ বের করার জন্য কোনো মিনিং জানা লাগতেছে? জি না না। স্যার। না তাহলে meaning জানা লাগে? না। এটা বাক্যের অর্ধেক নাকি হাফ নাকি কোয়ার্টার, এটা কি জানা লাগেনি? স্যার জানা লাগে। এখন এটা সহজ লাগে নাকি আগে যেভাবে জানতেন ওটা সহজ ছিল? এটা সহজ। এখন ইজি লাগে স্যার। আমাদেরকে মেইনলি ক্লজটা চিনতে হবে। ক্লজটাকে চিনতে হবে। চেনার জন্য আমাদের সহজ হিসাব হচ্ছে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো জেনে নিব, কোনগুলা সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এটা আমরা একদম অল্প কয়েকটা এটা জেনে গেলাম। এখন কথা হইতেছে যে, স্যার এই ক্লজ এইটা তো 5-6 লেসন, এই ক্লজ আপনি পড়াইতেছেন কিল্লাই, ঘটনা কি? কি ঘটনা ঘটছে যে আপনি এখন এই যে আমরা সবাই ইউনিভার্সিটিতে পড়ি, আমাকে এখন আছেন ক্লাস শেখানোর জন্য, এটার বিষয়টা কি? বিষয় তো একটা আছে নাকি? Yes. বিষয়টা হইতেছে ক্লজ আপনার লাগবে না, কিন্তু সিম্পল সেন্টেন্স লাগবে নি। আপনি আইএলটিএস করবেন, সিম্পল সেন্টেন্স লাগবে কিনা? Yes. জি স্যার জি লাগবে। আচ্ছা, এরপর কমপ্লেক্স সেন্টেন্স লাগবে কিনা? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, কম্পাউন্ডার তো মনে হয় লাগবে না নাকি? কম্পাউন্ড লাগবে স্যার। সেন্টেন্স। আচ্ছা এবার বলেন তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? দুইটা দুইটা প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। দুইটা সিম্পল সেন্টেন্স। আপনি সিম্পল সেন্টেন্স বলেন আর দুইটা প্রিন্সিপাল ক্লজ বলেন, কোনো সমস্যা নাই, একই জিনিস। একই জিনিস কিনা? জাস্ট Yes. ক্লজ আর আর ক্লজ। আচ্ছা এখন আসেন আমি যদি বলি যে দুইটা সিম্পল সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হইলে তাকে কোঅর্ডিনেট এই কম্পাউন্ড সেন্টেন্স বলে, তাই না? এটাই তো বলবেন, এর থেকে তো আর অন্যভাবে বলার সুযোগ নাই। না। তখন স্যার। আপনি বলবেন যে ভাই তাইলে সিম্পল সেন্টেন্স আবার কি? সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা কি? একটা সাবজেক্ট। যে সাবজেক্ট থাকবে একটি সেন্টেন্সে একটা এর মধ্যে সাবজেক্ট এবং একটা একটা ভার্ব ভার্ব আর একটা থাকবে। যদি মিনিং। হ্যাঁ, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, মিনিং থাকবে, গ্রুপ অফ ওয়ার্ড হলে যেটা সিম্পল সেন্টেন্স, তাই না? অর্থাৎ যেটা জি প্রিন্সিপাল ক্লজ সেটাই সিম্পল সেন্টেন্স, যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাই কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স আর সেন্টেন্স, যেটা কোঅর্ডিনেট ক্লজ সেটাই কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে এখন কি এই ধরেন আমি যদি আপনাকে পড়াইতাম যে ভাই কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ বা দুইটা সিম্পল সেন্টেন্স সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হইলে তখন সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তখন কোশ্চেন আইতো যে ভাই সাবঅর্ডিনেট কনজাংশন আবার কি জিনিস? আবার কইতেছেন সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, আর একটা মিনিংও লাগবে, ঘটনা কি? এই যে ঘটনাগুলো আগে ক্লিয়ার করে দেন, আপনাদের টুইস্টটা বললাম আর কি, বুঝছেন কিনা? এখন জি। আপনারা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে কোনো কনফিউশন আছে? না। না। আচ্ছা এখন অনেকে আপনাদেরকে বলবে যে ভাইয়া তুমি তো আইএলটিএস করতেছো, তুমি যে সেন্টেন্স তৈরি করবা তোমার তো অনেক স্ট্রং সেন্টেন্স লাগবে। স্ট্রং সেন্টেন্স আবার কি জিনিস? ওই যে তুমি তো সিম্পল সেন্টেন্স ব্যবহার করলে হইতো না, তোমাকে স্ট্রং স্ট্রং সেন্টেন্স তৈরি করতে হবে। স্ট্রং স্ট্রং সেন্টেন্স কি? ওই যে কমপ্লেক্স এই কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড। ব্যবহার করতে হবে। আচ্ছা এখন কোন দেখি জি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা এখন কি, মানে ধরেন একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবেন, একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবেন, এটা কি কঠিন কিছু মনে হইতেছে আপনাদের দ্বারা? না।
হিসাব খুবই সিম্পল, দুইটা প্রিন্সিপাল ক্লজ দিবেন, মাঝখানে একটা কনজাংশন দিয়ে দিবেন, কমপ্লেক্স সেন্টেন্স ডান। দুইটা আমি সেন্টেন্স, যেটা মনে করেন যে আমি আপনাকে বললাম যে লেটস ইন্ট্রোডিউস ইউরসেলফ, তা আপনি বললেন যে দিস ইজ মাই নেম ইজ ফয়সাল মাহমুদ, আই এম ফ্রম ঝিনাইদহ। এরপরে বললেন যে আই হ্যাভ ডান মাই পোস্ট গ্রাজুয়েশন, আই এম স্টুডেন্ট নাও। এরপরে বললেন যে আই হ্যাভ আ ড্রিম দ্যাট আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড ফর হায়ার স্টাডি, সামথিং লাইক দ্যাট। দেখেন সবগুলো সিম্পল সেন্টেন্স ব্যবহার করলেন, তাই না? এর জি মাঝখানে শুধুমাত্র একটা কনজাংশন যুক্ত করে দিলেই এই সিম্পল সেন্টেন্স গুলাই তখন কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু আমাদের কাছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ হইতেছে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা মনে করি, আর কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করা বা তৈরি করা। এখন কি মনে হইতেছে জিনিসটা একটু সহজ লাগতেছে এরকম? জি স্যার। গ্রেট। এখন আপনার কাজ কি? এখন কাজ হইতেছে এই যে আপনাদেরকে আমি কনজাংশন গুলো লিখা দিলাম, এই কনজাংশন গুলো দিয়া একটা কইরা কইরা সেন্টেন্স আপনি তৈরি করবেন, সবগুলা কনজাংশন দিয়া লিস্ট একটা সেন্টেন্স তৈরি করবেন। এবং সেন্টেন্স তৈরি করার সময় আপনি অবশ্যই কি দুইটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত করবেন এই কনজাংশন গুলো দিয়ে। আচ্ছা, আমি যদি বলি আই পাস দ্য এক্সাম দো আই ওয়াজ নট এ গুড স্টুডেন্ট, আই পাস দ্য এক্সাম, এটা একটা সিম্পল সেন্টেন্স। জি স্যার। জি আই ওয়াজ নট এ গুড স্টুডেন্ট, এটা একটা সিম্পল সেন্টেন্স। জি স্যার। Yes. মাঝখানে যুক্ত করলাম কি দিয়া? দো দিয়া। Do. তো সিম্পল, দুইটা সিম্পল সেন্টেন্স কে আপনি জাস্ট একটা কনজাংশন দিয়ে যুক্ত করবেন, দ্যাটস ইট, কমপ্লেক্স হয়ে যাবে। এটা কম সাব কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করবেন, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, ভেরি সিম্পল। আমার মূলত উদ্দেশ্য ছিল আপনাদেরকে সেন্টেন্স শেখানো। এখন সেন্টেন্স শেখাইতে গিয়ে এই যে ক্লজের ফাংশনটা আইতো, এরপরে সাবজেক্ট কাকে বলে, কিভাবে কাজ করে, ফাইনাইট ভার্ব থাকে কি থাকে না, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন আইতো। এন্ড দ্যাটস ওয়াই আমরা শুরু থেকে ফ্রেজ, ক্লজ, দেন সেন্টেন্স, এটা আমরা শেখার চেষ্টা করলাম। আমার কথা আপনাদের বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? যদি হয়ে থাকে তাহলে জানাইতে পারেন যে ভাই এটা বুঝতে পারি না। এই এই পর্যন্ত যতটুকু আমরা আজকে ক্লাস নিলাম, এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। কারণ আমরা যখন রাইটিং এর টাস্ক গুলা করবো বা স্পিকিং এর টাস্ক গুলা করবো, তখন কিন্তু আমাদের ওখানে আসবে যে একটু অ্যাডভান্স সেন্টেন্স মেক করা। অ্যাডভান্স মিন্স হচ্ছে আপনি সব সিম্পল সেন্টেন্স ব্যবহার না করে সেখানে কিছু কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা, কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করা, এই জিনিসগুলো আসবে। এন্ড যেহেতু আসবে, যার কারণে আমি একটু আগে থেকেই আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখছি যে এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি করতে হয়। আবার ধরেন যে এই প্রিন্সিপাল ক্লজ বা সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য বা তৈরি করার জন্য কি লাগে? অবশ্যই একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, গ্রুপ অফ ওয়ার্ড হইতে হবে, মিনিং হইতে হবে। এই জিনিসগুলো আপনাদের কাছে এখন ক্লিয়ার। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল আজকের এই ক্লজ বা সেন্টেন্সের ক্লাস। আমরা আরেকটা বিষয় নিয়ে এখন ডিসকাশন করব। এখন এই পর্যন্ত কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, তাহলে বলতে পারেন, আমরা আরো একটা টপিক নিয়ে ডিসকাশন করব। আছে কারো কোনো কথা? Sir. কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে আমাকে একেবারে উইদাউট এনি হেজিটেশন জিজ্ঞেস করতে পারেন। কোনো কনফিউশন, মনের ভিতরে কোনো কথা রাখুন যাইতো না, একদম সুন্দর করে কইতে হইব। ওকে, তাহলে যদি না থাকে তাহলে আমার মনে হয় যে আমরা এখন পরের ক্লাসে যাইতে পারি নাকি, মানে পরের সেগমেন্টে। জি জি স্যার। এখন আমরা যেহেতু বলতেছি যে আমরা আইএলটিএস এর প্রস্তুতি নিতেছি, আর এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট,
ইংরেজি ভাষার দক্ষতা যাচাই। সো ইংরেজি অর্থাৎ ইংরেজি ভাষা আমরা শিখবো, অর্থাৎ আইএলটিএস করতেছি, ভাষা শিখবো, আর আমরা টেন্স শিখবো না, এটা কি হয়নি না। বলুন তো? সুতরাং টেন্স তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, টেন্স আমরা এতদিন যা শিখছি ইটস ওকে, সবাই অনেক এটা নিয়ে অনেক পড়াশোনা করছি, এখানে হয়তো আমার থেকেও ভালো টেন্স সম্পর্কে আইডিয়া আছে, এরকম স্টুডেন্টও থাকতে পারে, আই বিলিভ ইট। ওকে, সো এখন আমাকে একটু বলেন সহজ কথায়, আমরা একটু আজকে মানে আমার গ্রামার ক্লাসগুলো একটু একদম মানে টাটকা বাঙ্গাল ভাষায় আর কি, ঠিক আছে? আমরা ওই খুব কঠিন এবং ওই গদ বাঁধা সংজ্ঞা এটা কেন জানি শুনতে ভাল লাগে না আমার আর কি। হ্যাঁ, যেমনে মনে রাখা যায় তেমনি আমি গ্রামার শেখানোর চেষ্টা করি, এবং আমি ওইভাবেই শিখছি, বুঝছেন, যখন আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছি। কিন্তু তার আগে আবার আপনাদের মতো করেই গ্রামার শিখতাম আর কি, মুখস্থ করতাম বিভিন্ন ফাংশন। এখন বলেন টেন্স বলতে কি বোঝায়? হোয়াট ইজ টেন্স? ক্রিয়ার সময়, মানে ক্রিয়াটা কখন হচ্ছে, বর্তমান না অতীত না ভবিষ্যৎ, সেই সময় প্রকাশের পদ্ধতিটা হচ্ছে স্যার টেন্স। মানে কাজটা কখন করা হয় নাকি? জি স্যার, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়। ক্রিয়া ওকে, সংগঠন। গ্রেট। হ্যাঁ, সুন্দর। তার মানে টেন্স বলতে আমরা সময়কে বুঝি, তাই না? বা টাইম, সময়ের ইংরেজি কি? টাইমই তো নাকি? জি। জি। আর পৃথিবীতে টেন্স মিন টাইম। আপনি জাস্ট চিন্তা করেন যে পৃথিবীতে আসলে এই সময় কত প্রকার। পৃথিবীতে সময় কত প্রকার বলেন? আমরা যদি একটু দেখি, পৃথিবীতে সময় 3 প্রকারই হয় নাকি? যেমন আমরা যদি দেখি যে আমি এখন ক্লাস নিতেছি, অর্থাৎ আজ, ধরেন আজকে প্রেজেন্ট। বর্তমানকাল, প্রেজেন্ট, রাইট? জি। জি স্যার। আচ্ছা, গতদিনও তো ক্লাস নিছিলাম নাকি? জি। জি। এটা কি ছিল? ফার্স্ট। অতীত, আল্লাহ পাস্ট, যদি বাঁচিয়ে রাখেন তাহলে নেক্সট দিনও ক্লাস নিব ইনশাল্লাহ। এটা কি? ফিউচার। জি। ফিউচার। ফিউচার। এখন তো আমরা খুব একটা ব্রিফিং দিলাম যে ভাই গতদিন ক্লাস নিলেন, আজকে নিতেছেন, আর সামনের দিন আবার লইবেন। এখন এই ধরেন আজকে, এখন আজকে বলতে তো আজকে সারাদিন মানে তো শুধু এই মুহূর্তের সময়টা না, এখন ক্লাস নিতেছি, এটা একটা ফাংশন। ক্লাস নেওয়ার আগে আমি আজকের মধ্যেই আবার অন্য কাজও করছি, বা ক্লাস যখন শেষ করব এরপর আরেকটা কাজ করব, এগুলো তো আজকের মধ্যেই, তাই না? এখন এই সময়গুলোর জি। মধ্যেই আবার এগুলাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে। বিভিন্ন সেগমেন্টে কি করা হয়েছে? ভাগ ভাগ করা করা হয়েছে। হয়েছে। এই সেগমেন্ট গুলা আবার এক একটা 4 প্রকার করে, তাই না? আমরা জানি যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এগুলোর সাথে আবার 4 প্রকার করে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? জি। ইয়েস স্যার। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু বলছি যে ইউ নো দিস টাইপ অফ থিংস এভরিথিং, এন্ড জাস্ট ট্রাইং টু রিভাইজ ইউ। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট? যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আই এম ট্রাইং টু টিচ সাধারণত ইউ। যে কোনো ঘটনাকেই বা যে কোনো কাজকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে নিয়ে আসা যায়। আচ্ছা, আমরা এটা তো ছিল, ধরেন যে আপনারা যেটা বললেন এটা তো সেন্টেন্স। আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। টেন্স আমরা এখন অন্য ফাংশনে চলে আসছি, মাথা থেকে টেন্সের ফাংশনটা আপাতত সাইডে রাখি। জাস্ট ট্রাই টু
just try to say about the present tense, present indefinite tense. প্রেজেন্ট টেন্সের সাধারণ গুলো বা আছে যেগুলো ফিক্সড অথবা হচ্ছে ইউনিভার্সাল বা মানুষের স্বভাবগত যে বৈশিষ্ট্যগুলো এগুলাকে প্রকাশ করে হ্যাঁ, এই ধরনের চমৎকার। সেন্টেন্স গুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে নিয়ে আসা যায়। ও চমৎকার। আচ্ছা, খুবই সহজ ভাই, যেটা বললেন প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হচ্ছে দৈনন্দিন কাজ। কি কাজ? দৈনন্দিন কাজ বা অভ্যাস। আই ইট, এটা দৈনন্দিন কাজ না আমাদের? জি স্যার। আই জি রাইস, আমি ভাত খাই, তাই না? আই স্লিপ এট নাইট, আমি রাতে ঘুমাই। এরপর হচ্ছে চিরন্তন সত্য। এরপর হচ্ছে চিরন্তন সত্য। কি সত্য? চিরন্তন চিরন্তন সত্য, চিরন্তন ইউনিভার্সাল সত্য ট্রুথ। বলতে কি বোঝায়? আচ্ছা, পৃথিবীতে সূর্য কোন দিক দিয়ে ওঠে আহ, জানেন কিনা? পূর্ব জি স্যার, রাইজে স্যার। শুক্রবারে কোন দিক দিয়ে ওঠে সূর্য জানেন? হ্যাঁ, পূর্ব দিকে জানা থাকে যদিও এটা পূর্ব দিকে উঠবে, কিন্তু আবার যদি এটাকে দার্শনিক জায়গায় চিন্তা করা যায়, সূর্যটা ওঠে না, যাচ্ছে আচ্ছা পৃথিবী ঘোরে। বুঝছি। এখন আমাকে বলেন, ঈদের দিন সূর্য কোন দিক দিয়ে ওঠে? এটা কি দেখছেন, কখনো খেয়াল করছেন? পূর্ব দিক দিয়ে একটু দক্ষিণ দিকে হেলে পূর্ব যায়। দিক দিয়ে ওঠে নাকি? ঈদের দিন জি। খেয়াল করছেন কিনা কখনো? শবে বরাতের দিন কোন দিক দিয়ে ওঠে, কোন দিন? পূর্ব দিক দিয়ে Same. বুঝছেন, কিন্তু এগুলো আবার খেয়াল করেন। সকালে ওঠেন তো ঘুম থেকে নাকি? এই আচ্ছা, পৃথিবী যতদিন টিকে থাকবে অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত সূর্য কি পূর্ব দিক পূর্ব দিয়ে দিক উঠবে থেকে এবং পূর্ব দিক দিয়ে উঠবে। অস্ত যাবে আর কি। যেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবো ওই দিন আর পৃথিবী পৃথিবী থাকবো না আর কি, কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এখন যেটা হবেই, যেটা হবেই অর্থাৎ এটা প্রতিদিন হয় একই কাজ, এটা হবেই, এটাকে ইউনিভার্সাল ট্রুথ বলে। এগুলা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট কি টেন্স? ইনডিফিনিট টেন্স। ইনডিফিনাইট টেন্স। Indefinite. এখন ম্যান ইজ মর্টাল মানে কি? মানুষ মাত্রই পরিবর্তনশীল নাকি? মরণশীল। ও, মরণশীল না? মানুষ মাত্র ভুল হতে পারে। হ্যাঁ, মানুষ মানুষ মাত্রই ভুল মাত্রই হইতে ভুল পারে। করে। আরো বিভিন্ন ভাবে কম যায় নাকি? জি। আচ্ছা, কখনো কি এমন দেখছেন যে শুনছেন যে ম্যান ওয়াজ মর্টাল? না স্যার। না ম্যান উইল বি মর্টাল? না না স্যার। স্যার। এটা না হওয়ার কারণ কি? স্যার এটা কেন প্রেজেন্ট সম্ভব? ইনডিফিনিট টেন্স হয় যে। ইয়েস, চিরন্তন এটা সত্য। হচ্ছে চিরন্তন সত্য, এটা হবেই। সুতরাং এটা প্রেজেন্ট ইউনিভার্সাল ট্রুথ। ইনডিফিনাইট, অর্থাৎ যেটা হবেই চিরন্তন সত্য, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। মানুষ মরবেই বা হচ্ছে মানুষ মারা যাবে, এরপরে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আচ্ছা, ঐতিহাসিক সত্য, ঐতিহাসিক সত্যগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর আমাদের ডেইলি লাইফে আমরা যা কিছু করি সবকিছু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ বর্তমান কালে কোনো কিছু করা বোঝায়। ওকে, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি সেখানে যাই, আমি পড়ি, হ্যাঁ, আমি ধরেন আমি কাউকে বললাম যে আই লাভ ইউ, আমি তোমাকে পছন্দ করি। আই লাভ ইউ মানে কি? আমি ভালোবাসি। আচ্ছা, কখনো খেয়াল করছেন যে আই ওয়াজ লাভিং ইউ, এটা হয় জানেন? আই এম লাভিং ইউ হয়, জানেন? শুনছেন কখন আই এম লাভিং ইউ? স্যার শুনি নেই।
ঠিক আছে। কেন এটা প্রশ্ন জাগে নাই যে ভাই লাভ মানে এখন আসেন আমি ধরেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট বললাম যে আই লাভ ইউ, আচ্ছা তাহলে ফিউচার ইনডিফিনাইট কি? আই উইল ইট, আমি ভাত খাবো, তাই না? ভবিষ্যতে কোনো কিছু করব, কোনো কিছু অভ্যাস করা বোঝায় বা কোনো দৈনন্দিন কাজ, ভবিষ্যতের কোনো কাজ হবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, ভেরি সিম্পল। এখন আসেন কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। সো এই চলমানতা কি বোঝায়? চলমান হচ্ছে আমি এখন যেটা করছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি অতীতে যেটা করছিলাম ওইটা পাস্ট কন্টিনিউয়াস, আমি ভবিষ্যতে যেটা করতে থাকবো সেটা ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস। রাইট? আচ্ছা, ইয়েস। এখন আমি বললাম হ্যাভ ইউ ডান ইউর ডিনার? কি বললেন? ইয়েস আই হ্যাভ ডান মাই ডিনার, আমি আমার খাবার শেষ করেছি। এটা কেমন মানে আমি আমার খাওয়া শেষ করেছি, এটা কোন টেন্স? এটাও কন্টিনিউয়াস এর মধ্যে পড়বে, কারণ এখন এটা জিনিসটা ইফেক্ট শেষ হয়নি আমি আর কি। শেষ করেছি, শেষ, আমি এখনো রানিং না তো। তো এটা পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট ইয়েস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। টেন্স, অর্থাৎ যে কাজ এই মাত্র শেষ করলাম, এই কিন্তু কাজটা কি ফলাফল মাত্র, এখনো বর্তমান আছে। ফল এখনো বর্তমান থাকতে পারে, অর্থাৎ আমার মানে আমি খাবার খেয়েছি মানে আমার আর ক্ষুধা লাগে নাই, আগের খাবারটা এখনো হজম হয় নাই আর কি। বুঝছেন কিনা? জি। ডাইজেস্ট হয় না। সো এরকম বোঝাবে আর কি। অর্থাৎ মাত্র যে কাজটা শেষ করলাম এটার মনে হচ্ছে যে কিছু একটা এখনো বাকি আছে, সো এরকম বোঝাতে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট কি? আমি একটু জাস্ট বলে যাচ্ছি, অতীতের দুইটা কাজ কাজ কাজ। কাজ হইতে হবে এবং যেই কাজটা আগে হবে ওইটা কি? পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট। পরে হবে সেটা পাস্ট ইনডেফিনাইট। ইনডিফিনিট। আমরা ছোটবেলায় পড়তাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, মারা মারা গিয়েছে। গেছে। তাহলে রোগীটা আগে মারা গেল না? জি। দ্য জি স্যার। পেশেন্ট হ্যাড ডায়েড, নাকি? জি স্যার। হ্যাঁ, বিফোর দ্য ডক্টর কেম, নাকি? ডাক্তার আসিবার পূর্বে। আচ্ছা, তাহলে ডাক্তার আসিবার পূর্বে অর্থাৎ এইটা পরে হয়েছে নাকি? আগেই তো রোগী মারা গেছে, তাহলে রোগী মারা যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরের কাজটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, আমি এই টেন্স নিয়ে আর কোনো পেঁচাল পারতে চাচ্ছি না, আমি সিম্পল আপনাদেরকে একটা স্লাইড দিচ্ছি, আপনারা আইএলটিএস এর জন্য শুধুমাত্র এই স্লাইডের এই স্ট্রাকচার গুলো দেখলেই হবে। শুধু এই একটা স্লাইড, শুধু কি একটা স্লাইড রাইট। দেখেন। আমার সাথে সবাই একটু বলেন, আমি হই ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি হইছি ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট। আই ওয়াজ। আই উইল বি স্টুডেন্ট। আচ্ছা আমি যদি বলি আমি সৎ, অনেস্ট। অনেস্ট। আমি সৎ ছিলাম, I was I was honest. honest. I was honest. আই উইল বি অনেস্ট, বলেন। I I will be will be honest. আমি honest. সৎ হব। আমি সৎ থাকবো। আমি যদি বলি যে নীলা সৎ, নীলা ইজ অনেস্ট, নীলা ওয়াজ অনেস্ট, নীলা উইল বি অনেস্ট। ওকে, I will be honest. আচ্ছা এখন আসেন আই এম বিং অনেস্ট, আমি সৎ হচ্ছি। আই ওয়াজ বিং অনেস্ট, আমি সৎ হচ্ছিলাম। আই উইল বি অনেস্ট, আই উইল বি বিং অনেস্ট, আমি সৎ হইতে থাকবো। আই হ্যাভ বিন অনেস্ট, আমি সৎ হয়েছি। আই হ্যাড বিন অনেস্ট, আমি I সৎ have been হয়েছিলাম। honest. শুড বি অনেস্ট, Should আমার be সৎ হওয়া honest. উচিত। You should have been honest, তোমার সৎ হওয়া উচিত ছিল। এখন কথা হচ্ছে এখানে কয়টা টেন্স আছে? তিনটা টেন্স আছে 4 প্রকার করে।
আচ্ছা, এখানে টেন্স আছে হচ্ছে কয়টা? 8টা। 10টা। 8টা টেন্স। কয়টা টেন্স? 8টা। শুরুর 8টা হচ্ছে টেন্স। শুরুর 8টা কি? টেন্স। আচ্ছা, প্রথমত হচ্ছে 3টা ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আমরা জানবো, 3টা কন্টিনিউয়াস জানবো, আর 2টা পারফেক্ট। আমরা আমাদের ডেইলি লাইফে বা আমাদের যে স্পিকিং এর ক্ষেত্রে বা রাইটিং এর ক্ষেত্রে আমরা এই 8টা টেন্সের ব্যবহার শিখলেই এনাফ। বাকি 4টা টেন্স সব থেকে কমপ্লেক্স টাইপ অফ টেন্স, ওই টেন্স গুলো আমরা মাথায় নিয়ে এক্সট্রা প্রেসার নিব না। আমার কথা কি বুঝছেন আপনারা? আমি আপনাদেরকে একটু সহজ করতে চাচ্ছি জিনিসটা। অর্থাৎ আমরা টেন্স নিয়ে অনেক বেশি প্যানিক থাকি, এবং টেন্স নিয়ে এত মানে সারা জীবন এত টেন্স শিখছি আমরা, হ্যাঁ, মানে টেন্স শিখতে শিখতে টেন্সের উপর কাইন্ড অফ পিএইচডি হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আমাদের একটা কমপ্লেক্সিটি থাকেই, রয়েই গেছে। তো যার কারণে আমি একটু সহজভাবে জিনিসটা শেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, একটু জাস্ট রিভাইজ করছি যে আমরা 3টা ইনডিফিনাইট, 3টা কন্টিনিউয়াস, 2টা পারফেক্ট, এই 8টা টেন্স আমাদের মূলত লাগে, আর বাকি 4টা টেন্স খুব একটা লাগে না। তো যার কারণে আমরা অন্য টেন্স গুলা খুব একটা মাথায় নিয়ে বেশি মাথা নষ্ট করুম না, মানে মাথাটা বেশি প্যানিক করবো না, ব্রেন স্টর্মিং না করি, ব্রেনের উপর চাপ না দিই, যেহেতু ওই 4টাই সব থেকে কাইন্ড অফ কমপ্লেক্স টাইপ অফ টেন্স। সো ওইটা আমরা একটু সাইডে রেখে এইগুলাতে আগে হ্যাবিচুয়েট হই, এন্ড যখন আমি দেখবো যে না আমার আরো অ্যাডভান্স হইতে হইব, তখন আমরা ওইটা চাইলে আপনি শিখবেন, সমস্যা নেই। মূলত শুরুতে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস আর 2টা পারফেক্ট টেন্স শিখলে আপাতত হবে, দ্যাটস ইট। এন্ড এই টেন্স গুলা নিয়ে আমাদের এতটুকু ডিসকাশন, খুব বেশি এটা নিয়ে আমরা অনেক ডিসকাশন করে বেশি প্যানিকড হব না আমরা, সুতরাং একটু সহজভাবে শেখার চেষ্টা করব। এখন আসেন, আমরা আজকে সেন্টেন্স এবং টেন্স, খুব জটিল 2টা টাইপের টপিক নিয়ে ডিসকাশন করলাম, খুবই জটিল এবং খুবই বোরিং টাইপের ক্লাস। আই নো এটা খুব বোরিং টাইপের ক্লাস ছিল, এবং খুব মানে অসহ্য রকম বাজে ক্লাস লাগতে পারে, কিন্তু এটা ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এর থেকে সহজভাবে প্রেজেন্ট করাটা আসলে কঠিন, অর্থাৎ যেটা কঠিন জিনিস সেটা তো একটু যতটুকু সহজভাবে করা যায় আমরা চেষ্টা করেছি, জাস্ট আপনাকে বোঝার জন্য। এখন আসলে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না হচ্ছে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কিন্তু আপনাকে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে, আপনাকে সিম্পল সেন্টেন্সের ব্যবহার করতে হবে। কেউ আপনাকে জিজ্ঞেস করবে না কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, বা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলা, এগুলা কেউ ধরবে না, কিন্তু এগুলা ব্যবহার আপনাকে করতে হবে। যার কারণে আমরা এগুলা একটু রিভাইজ দিলাম, এবং আমরা একটু এটা বলার চেষ্টা করলাম যে আমাদের জন্য এই ধরনের বিষয়গুলা আমাদের খুব ইম্পর্টেন্ট, একটু রিভাইজ দিতে হবে। আর নেক্সট দিন থেকে, অর্থাৎ নেক্সট ক্লাস থেকে আমরা আইএলটিএস এর মেইন লেকচার শুরু করব, মেইন ক্লাসগুলো শুরু করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি আইএলটিএস এর বইগুলো থাকে ইটস ফাইন, যদি না থাকে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাই করবেন যে বইগুলো কিনে নেওয়ার। আমি বলেছি যে 10 থেকে 19 পর্যন্ত এই বইগুলো কিনলে আপাতত হবে, আইএলটিএস এর কেমব্রিজ সিরিজের বইগুলা। আপনাদের নিকটস্থ কোনো লাইব্রেরি অথবা যে কোনো জায়গা থেকে আপনি বইগুলো সংগ্রহ করবেন। আর আপনাদের আমি এগুলার সফট কপি ফাইল আমি এটা সবাইকেই প্রোভাইড করে দিব বা গ্রুপে দিয়ে ব্যবস্থা করব, আপনারা সফট কপি সবাই পাবেন। পাশাপাশি বইগুলো নিবেন, কারণ আমরা আসলে উই আর হ্যাবিচুয়েট টু পেপার বেসড এডুকেশন, এন্ড দ্যাটস ওয়াই it's a very important fact that if you just try to give the concentration on the paper based education or paper based studies, so that will be very important for you, and that will be very helpful for you to give the fully concentration on your study. So that's why আমরা এগুলা নিয়ে মূলত খুব বেশি করব না গ্রামার বিষয়গুলো নিয়ে। আর যদি কোনো বিষয় আপনাদের খুব বেশি প্রবলেম হয়, জাস্ট একটু রিভাইজ দিয়ে নিবেন আর কি। আই থিংক আপনারা সবাই এই জিনিসগুলো জানেন।
সো আপনারা সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই ম্যাচিউর, সেই জিনিসগুলো খুব বেশি আপনাদেরকে হাতে কলমে শেখানোর কিছু নাই। ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয়ত আমরা মেইন ক্লাসগুলো নেক্সট ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। জি মেহেদি ভাই, শোনা যায় কথা? ক্যান ইউ হিয়ার মি? যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনি আপনার পরের এজেন্ডা গুলা ডিসকাশন করতে পারেন। দিস ইজ এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস, টুডেস লেকচার। জি ভাই, কথা শোনা যায়। একজনের মনে হয় নাফিস রাইয়ান ভাইয়ের মনে হয় একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া। ভাইয়া, ওই যে আমাদের কি ওই যে পেপার বেস এক্সামটা কি উঠে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে? এই রিলেটেড কি কিছু? তাই এটা আসলে আগে থেকে প্রেডিক্ট করাটা খুবই টাফ। তবে আসলে এই পেপার বেসড এক্সাম উঠে যাচ্ছে, এটা আরো আগে থেকেই এ ধরনের আহ, মানে বাজওয়ার্ড আমাদের কান্ট্রিতে ছিল। তবে এটা কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত আসে নাই। আহ, মানে এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা হয় যে না ওঠার সম্ভাবনা বেশি। কারণ এটা আসলে আইএলটিএস অথরিটির জন্য একটা বিশাল, মানে তাদের বাংলাদেশের যে বিজনেস, এই বিজনেসটাতে ব্যাপক ধরনের একটা ধস নামবে। কেউই তো চাইবে না যে আমি একটা ডিসিশন নিয়ে আমার বিজনেসের এই ধসটা নামাই, তাই না? কারণ আমাদের 90% আর 85% স্টুডেন্টস তারা আসলে পেপার বেসড এক্সাম দিয়ে থাকে। যার কারণে পেপার বেসড এক্সাম যদি উঠিয়ে ফেলে, সো এটা আবার ধরেন আপনি উঠিয়ে ফেললো, এটা নিয়ে খুব বেশি আমাদের প্যানিক হওয়ার কিছু নাই। কারণ একটা স্কিল আপনি ডেভেলপ করলেন আর কি, এটা বেশি দিন খুব বেশি এটা নিয়ে করা লাগবে না। কারণ টাইপিংটা 15 দিনেই খুব ভালো মতো টাইপিং শেখা যায়। সো এটা নিয়ে খুব বেশি আমাদের দুশ্চিন্তার কিছু নাই, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। আশা করা যায় এটা আপনাদের জন্য বরং আর একটা স্কিল ডেভেলপ হবে। সো যদি এটা হয়, তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাই। আর আমাদের অভিজ্ঞতার আলোকে মানে জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে এটা তারা করবে না। আই ডোন্ট নো, বা আমার প্রেডিকশন ভুল হইতে পারে। কারণ এটা আসলে তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ধাক্কা। আর আইএলটিএস আসলে কাইন্ড অফ বিজনেস। কাইন্ড অফ বিজনেস মিন্স হচ্ছে এটা বিজনেস এক কথায়। সো এটা তারা চাইবে না কেউই যে তাদের ব্যবসার উপরে এই ধরনের বড় ধরনের কোনো ধস নামাক বা নেমে আসুক। ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ। জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। তারপর হচ্ছে কি, গতদিন আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেটা হচ্ছে কি আমাদের অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে ফিডব্যাক। তো আমরা হচ্ছে কি এখানে চ্যাট বক্সে হচ্ছে কি একটা লিঙ্ক দিয়েছি। তো লিঙ্কে হচ্ছে কি আপনাদের যে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে এবং হচ্ছে কি আপনাদের যে আজকের ক্লাস কিংবা হচ্ছে কি এর আগে যে ক্লাসগুলো ওভারঅল হচ্ছে কি আপনারা রিভিউ দিতে পারেন। এবং হচ্ছে সাথে আপনাদের যদি কোনো সাজেশন থাকে কিংবা হচ্ছে কি আহ, অন্য কোনো বিষয়ে যদি আপনাদের কোনো আহ, পরিবর্তন করতে হয়, যেমন মানে ক্লাসের ধরন মানে বা বোঝানোর ধরন বা অন্য যে যে কোনো বিষয় বা এক্সাম্পল গুলো, এ টাইপের যদি কারো যদি কোনো বিষয়ে ইয়ে থাকে তাহলে সাজেশন আপনারা এখানে দিতে পারেন আর কি। আচ্ছা, আমি আবার দিচ্ছি লিংক। যারা পান নাই আপনারা আবার ফিল আপ করতে পারবেন আর কি। জি মেহেদি ভাই, যদি কোনো বিষয় না থাকে আমরা মনে হয় আমি লিভ নিতে পারি নাকি? জি, আপনি লিভ নিতে পারবেন আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আহ, আমি হচ্ছে কি ইয়ে দিয়েছি আপনাদেরকে, লিংক দিয়েছি। তো কাইন্ডলি হচ্ছে কি লিংকে আপনারা ঢুকে হচ্ছে কি আপনাদের ইয়েটা শেষ করুন আর কি।